সো রেসপিরেটরি সিস্টেমে এই যে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, আমরা প্রশ্বাসের সাথে অক্সিজেন আমাদের লাংসে ঢুকাই অ্যান্ড দেন নিঃশ্বাসের সাথে বের করে ফেলি কার্বন ডাইঅক্সাইড। তো এই অক্সিজেন লাংসে ঢোকার পর হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বা ডিফিউশনের মাধ্যমে আসে ব্লাডে। ওকে, এখানে ডিফিউশন কাকে বলে এটাও জিজ্ঞেস করতে পারে যখন তুমি প্রক্রিয়াটা বুঝাবে যে হোয়াট ইজ ডিফিউশন। হচ্ছে কোনো সলিউট যখন একটা হায়ার কনসেন্ট্রেশন থেকে তার নিজস্ব হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি ছড়াবে, তখন ওটাকে আমরা ডিফিউশন বলতেছি। সো অক্সিজেন হচ্ছে ডিফিউশন করে লাংস থেকে ব্লাডে আসে অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ডিফিউশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ডিফিউশনের মাধ্যমে ব্লাড থেকে লাংসে যায়। ওকে, সো যখন যায় এই এক্সচেঞ্জ অফ গ্যাস যখন লাংসে হয় তখন একটা মেমব্রেন থাকে, এই মেমব্রেনের মাধ্যমে হয়। ওকে, এই মেমব্রেনের ভিতর দিয়ে হয়, মেমব্রেনটাকে ভেদ করে হয়। মেমব্রেনের নাম হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। ওকে, হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে কিন্তু 6টা লেয়ার আছে। ওকে, ফার্স্ট লেয়ার হচ্ছে a layer of fluid lining the epithelium containing surfactant. Number 2 হচ্ছে alveolar epithelium. Number 3 হচ্ছে alveolar basement membrane. 4 thin interstitial space. 5 basement membrane of the capillary endothelium. 6 হচ্ছে capillary endothelium. ওকে, আমরা এখন চিত্র দেখি। দেখো, এই অ্যালভিউলারের যে লাইনিং এপিথেলিয়াম তার উপরে একটা ফ্লুইড থাকে, ফ্লুইডের মধ্যে সারফেক্টেন্ট থাকে। সারফেক্টেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সারফেক্টেন্ট ইজ এ ডিটারজেন্ট লাইক মেটেরিয়াল, ডিটারজেন্টের মতো। এটার কাজ হচ্ছে সারফেস টেনশন রিডিউস করা, অর্থাৎ ফ্লুইডগুলো যেন বেশি সারফেস টেনশনের কারণে কি হয়, ফ্লুইডগুলা বিন্দু বিন্দু পানির মতো জমে থাকতে পারে। ওকে, আমাদের যে কোনো সারফেসের উপর পানি ঢেলে দিলে কি হয়, ওটা মানে একটা আকৃতি ধারণ করে ওখানে জমে থাকে। কারণ হচ্ছে সারফেস টেনশনের কারণে। সো আমাদের লাংসের অ্যালভিউলারের উপরে যদি এই ফ্লুইড বা মিউকাস এভাবে মোটা করে একটা লেয়ারে যদি জমে থাকে, তাহলে তো অক্সিজেনটা বা কার্বন ডাইঅক্সাইডটা ঠিক মতো এক্সচেঞ্জ হতে পারবে না, একটা ব্যারিয়ারের মতো সৃষ্টি হবে। তো সারফেক্টেন্ট থাকে এই ফ্লুইডের মধ্যে, যেন সেই ফ্লুইডটার সারফেস টেনশনটা নষ্ট করা যায়। তখন ফ্লুইডটা হচ্ছে ইজিলি ডিসপার্স থাকবে, পুরো এরকম লেয়ার হয়ে জমে থাকবে না। ওকে, সো অ্যালভিউলার লাইনিং এপিথেলিয়ামের উপর থাকে হচ্ছে সারফেক্টেন্ট কন্টেইনিং ফ্লুইড। তারপর থাকে অ্যালভিউলার এপিথেলিয়াম, অবভিয়াসলি যেহেতু অ্যালভিউলাস ওটা একটা এপিথেলিয়াম থাকবেই। আর আমরা জানি সব এপিথেলিয়াম হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেনের উপর বসে থাকে, সো বেসমেন্ট মেমব্রেন থাকবে। and then alveolus and blood vessels এর মাঝখান দিয়ে obviously একটা স্পেস থাকবে, যেটাকে আমরা বলি interstitial space। তারপর বেসমেন্ট মেমব্রেন অফ ক্যাপিলারি এপিথেলিয়াম বা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, আমরা ক্যাপিলারিটাকে এন্ডোথেলিয়ামই বলি যদি ওটা এপিথেলিয়াল সেলসই, squamous epithelium cells, simple squamous epithelium cells। and then বেসমেন্ট মেমব্রেনের পর হচ্ছে যে এই যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। সো এটা 6 লেয়ার্স। এই চিত্রটা আঁকা শিখতে হবে। ওকে, এত কালারফুল করে আঁকতে হবে না, বাট অ্যাটলিস্ট এটার একটা বেসিক স্ট্রাকচার আঁকা শিখতে হবে। অ্যান্ড রেসপিরেটরি মেমব্রেন শর্ট নোট আসে আর ভাইভাতেও জিজ্ঞেস করে রেসপিরেটরি মেমব্রেনের কন্টেন্টস গুলো কি কি দিয়ে তৈরি হয়। ওকে, দেখো এটা হচ্ছে একটা অ্যালভিউলাস, অ্যান্ড অ্যালভিউলাসের আশেপাশে ব্লাড ভেসেলস গুলো এভাবে সব দিক দিয়ে একদম জড়ায়ে থাকে। ওকে, জাস্ট একদিকে যে থাকে সেটা না, একটা অ্যালভিউলাসের যে খালি একদিকে ব্লাড ভেসেলস থাকবে সেটা কিন্তু না, 4 দিক থেকে ধরে থাকে। ওকে, এই চিত্রটা আঁকাটা একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা আসি এখন হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এটা একটু অ্যারোগুলো একটু বাঁকাতারা হয়ে গেল না। Thickness of membrane.
এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ যে হচ্ছে কিছু কয়েকটা ফ্যাক্টরস আছে যেটা এগুলাকে এফেক্ট করতে পারে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে থিকনেস অফ মেমব্রেন। থিকনেস অফ মেমব্রেন বাড়লে ডিফিউশন কমে যাবে, অর্থাৎ এই মেমব্রেনটা যত মোটা হবে, এই রেসপিরেটরি মেমব্রেন, অবভিয়াসলি গ্যাসগুলোর ওখানের ভিতর দিয়ে মোটা মেমব্রেনটা পার করতে তত বেশি কষ্ট হবে। সো মেমব্রেনের থিকনেস বাড়লে ব্যাপনের হারটা কমে যাবে। ওকে, তো সাধারণত অ্যাভারেজে থিকনেস হচ্ছে 0.6 মাইক্রোমিটার বা মাইক্রন, অ্যান্ড মিনিমাম কমপক্ষে থাকে 0.2 মাইক্রন। ওকে, তো সারফেস এরিয়া অফ মেমব্রেন বাড়লে ডিফিউশন বাড়বে। মেমব্রেনের মাধ্যমে হচ্ছে ডিফিউশনটা হয়। সো যত মানে থিকনেস না, বাট সারফেস এরিয়া মানে তার ক্ষেত্রফলটা যত বেশি হবে, অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হওয়ার জন্য জায়গা তত বেশি পাবে। সো ডিফিউশনটাও বেড়ে যাবে। অ্যাভারেজে সারফেস এরিয়া হচ্ছে 70 মিটার স্কোয়ার আমাদের লাংসে। ডিফিউশন কোএফিশিয়েন্ট অর্থাৎ ব্যাপনের যে সহগটা, ডিফিউশন কোএফিশিয়েন্ট বাড়লে ডিফিউশন বাড়বে। ওকে, অক্সিজেনেরটা হচ্ছে 0.153 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, and carbon dioxide হচ্ছে 0.193 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, and partial pressure difference. ওকে, সো মেমব্রেনের এক পাশে একটা গ্যাসের একটা প্রেশার থাকে, মেমব্রেনের অপর পাশে গ্যাসের একটা প্রেশার থাকে। সো বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে হচ্ছে গ্যাসগুলো ধাপিত হচ্ছে। এখন এই প্রেশারের যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটা যত বেশি হবে তত মানে বেশি পরিমাণে বা বেশি হারে অথবা বেশি দ্রুত গ্যাসগুলো বেশি কনসেন্ট্রেশন থেকে বা বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে যাবে। সো পার্শিয়াল প্রেশার ডিফারেন্সটা যত বেশি হবে, ডিফিউশনটা তত ফাস্ট হবে। ওকে, এখন এখানে দেখো যতগুলো ফ্যাক্টরস আছে সেখানে থিকনেস অফ মেমব্রেন মোটামুটি একটা অ্যাভারেজে সবার থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের লাইফ সাইকেলে মোটামুটি কনস্ট্যান্টই থাকে। এটা মানে আনলেস কোনো রোগ হচ্ছে, কোনো প্যাথোলজি হচ্ছে, এই থিকনেস অফ মেমব্রেন মোটামুটি লাংসের সব জায়গায় কাছাকাছি পরিমাণ থাকে। ওকে, সারফেস এরিয়া অফ মেমব্রেন, যদি না কোনো প্যাথোলজি বা কোনো সমস্যা হয়, রোগ হয়, তাহলে মানে এগুলো সব কিছু না হলে হচ্ছে গড়ে সারফেস এরিয়া হচ্ছে মানে অ্যাডাল্টহুড রিচ করা, লাংসের প্রপার ডেভেলপমেন্ট হওয়ার পর মোটামুটি সেমই থাকে। ওকে, লাংস আর যদি বড় হচ্ছে না, যেহেতু ছোট হচ্ছে না, আর বলে দিলাম আগে কোনো প্যাথোলজি নেই, তাহলে সারফেস এরিয়াটাও কনস্ট্যান্ট। ডিফিউশন কোএফিশিয়েন্টটা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বিভিন্ন শর্ত যদি মানা হয়, টেম্পারেচারের যদি নির্দিষ্ট থাকে, তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এই যে ডিফিউশন কোএফিশিয়েন্ট সেটাও মোটামুটি কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো চেঞ্জ হয় কি? চেঞ্জ হয় শুধুমাত্র একটা জিনিসই, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার ডিফারেন্সটা। ওকে, মাঝে মাঝে অ্যালভিউলাসে অক্সিজেন বেশি থাকতে পারে, ব্লাডে কম থাকতে পারে, তারপর কার্বন ডাইঅক্সাইড ব্লাডে বেশি থাকতে পারে, অ্যালভিউলাসে কম থাকতে পারে, মানে অ্যাভারেজ যেটা নর্মাল তার থেকে ফ্লাকচুয়েট হতে পারে এই পার্শিয়াল প্রেশারগুলো। ওকে, সো তখন হচ্ছে ডিফিউশনের অ্যাকচুয়াল চেঞ্জটা হয়। সো উপরে যে চারটা ফ্যাক্টর সেগুলো হচ্ছে থিওরিটিক্যালি রাইট, বাট ক্লিনিকলি সাধারণত এগুলো আনলেস কোনো প্যাথোলজি থাকে এগুলো খুব একটা চেঞ্জ হয় না। তো আমরা তো আজকে প্যাথোলজি পড়তেছি না, আমরা আজকে পড়তেছি ফিজিওলজি। ফিজিওলজিতে পার্শিয়াল প্রেশার ডিফারেন্সটাই হচ্ছে ডিফিউশনটাকে সবচেয়ে বেশি এফেক্ট করে। ওকে, এখন কিভাবে করে এটা পড়তে থাকলে আরো সামনে বুঝতে পারবে এটা। আচ্ছা, এত কিছু বলার আগে বলি হচ্ছে পার্শিয়াল প্রেশার কথার অর্থ কি? হোয়াট ইজ পার্শিয়াল প্রেশার? হোয়াট ইভেন ইজ পার্শিয়াল প্রেশার? পার্শিয়াল প্রেশার হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে ইন্টারে পড়ছো হয়তো, এটার নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে আংশিক চাপ। তার মানে কোনো একটা মিক্সচারের মধ্যে ধরো অনেকগুলা গ্যাস আছে। ওকে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। এখন আমি শুধুমাত্র অক্সিজেনের পার্শিয়াল প্রেশার জানতে চাই, তখন কি করব? তখন আমরা চিন্তা করব অক্সিজেনটা যদি ওই গ্যাসের সম্পূর্ণ আয়তনটা দখল করে থাকতো, তাহলে সে কি পরিমাণ চাপ দিত? সে যেই পরিমাণ চাপ দিত সেটাই হচ্ছে তার আংশিক চাপ। ওকে,
অর্থাৎ একটা মিক্সচারের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাস যদি মানে ইমাজিন করে যদি হাইপোথেটিক্যালি ওই পুরা মিক্সচারের আয়তন বা পুরা মিক্সচারের জায়গাটা দখল করত, তাহলে যে পরিমাণ চাপ প্রয়োগ করত সেটাই হচ্ছে ওই গ্যাসটার আংশিক চাপ। অলরাইট, এখন আমরা আসি ডিফিউজিং ক্যাপাসিটি।